দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বা জিওপলিটিক্সে এই মুহূর্তে এমন দুটি বড় ঘটনা একযোগে ঘটছে যা সরাসরি ভারতের পূর্ব সীমান্ত এবং সামগ্রিক ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমের ওপর এক মারাত্মক প্রশ্নের চিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একটি উচ্চ পর্যায়ের দল অত্যন্ত গোপনে পাকিস্তান সফর করেছে। অন্যদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশকে একটি নতুন আঞ্চলিক ব্লকের দিকে টানার বার্তা দিয়েছেন। প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গোপসাগরের কোলে জন্ম নেওয়া একটি রাষ্ট্র এবার ভারতের বিরুদ্ধে ইসলামিক ন্যাটো বা মক্কা প্যাক্টের মতো একটি বহুপাক্ষিক মিলিটারি অ্যালায়েন্সের মোহরায় পরিণত হতে চলেছে? জিওপলিটিক্সে কোনো কিছুই দুর্ঘটনাবশত ঘটে না। যা কিছু ঘটে তার পেছনে থাকে গভীর কূটনৈতিক চাল এবং শক্ত শক্তির লড়াই। আজকের এই বিশেষ পর্বে আমরা অত্যন্ত সহজ ও সরল ভাষায় ছকটি খুলে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, যে বাংলাদেশে 2004 সালে 10 ট্রাক আধুনিক অস্ত্র চোরাচালানের মাধ্যমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বাংলাদেশের তৎকালীন ডিজিএফআই যুক্ত ছিল, সেই পুরনো সমীকরণ কি আবার নতুন চেহারায় ফিরে আসছে? দ্বিতীয় প্রশ্ন, ভারতের পূর্ব সীমান্ত বা ইস্টার্ন ফ্রন্টকে কি আবার অস্থিতিশীল করে তোলার জন্য একটি বড়সড় আঞ্চলিক অক্ষ তৈরি করা হচ্ছে? এবং তৃতীয় প্রশ্ন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাথে সামরিক বোঝাপড়া মক্কা প্যাক্টে বাংলাদেশের মতো একটি দেশের যুক্ত হওয়ার চেষ্টা কি আদৌ ভারতের নিরাপত্তার জন্য বিপজ্জনক, নাকি ভারত সরকার আগেই এর প্রতি আক্রমণ ছক তৈরি করে রেখেছে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে রয়েছে সাম্প্রতিক সময়ের তিনটি অত্যন্ত সংবেদনশীল খবরের মধ্যে। আসুন, কোনো নাটকীয়তা ছাড়া নিটোল বাস্তব এবং তথ্য প্রমাণের ভিত্তিতে সম্পূর্ণ জিওপলিটিক্যাল অ্যানালিসিস শুরু করা যাক। আপনারা স্ক্রিনে যে নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখছেন, এটি দ্য ইকোনমিক টাইমসের প্রখ্যাত সাংবাদিক দীপাঞ্জন রায়চৌধুরীর একটি বিশেষ এক্সক্লুসিভ রিপোর্ট। রিপোর্টের হেডলাইনে স্পষ্ট বলা হয়েছে, 6 মেম্বার ফ্রম বাংলাদেশ ইন্টেলিজেন্স বডি ভিজিটস পাকিস্তান অ্যাজ আইএসআই আইজ ওয়াইডার ফুটপ্রিন্টস ইন রিজিয়ন। এখন আসল ঘটনাটি বোঝা যাক। 15ই আগস্ট যখন ভারত তার স্বাধীনতা দিবস পালন করছিল, ঠিক সেই সময় বাংলাদেশের মিলিটারি ইন্টেলিজেন্স অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এর একটি 6 সদস্যের টিম অত্যন্ত নীরবে ইসলামাবাদ রওনা দেয়। ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের একজন আর্মি কলোনেল, একজন উইং কমান্ডার এবং একজন স্কোয়াড্রন লিডার। এরা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের বিমানে প্রথমে ব্যাংকক পৌঁছান। সেখান থেকে সংযোগকারী বিমানে সোজা পাকিস্তান পাড়ি দেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সফর কেন এত গোপন রাখা হলো? কেন পাবলিকলি এই সফরের কোনো কারণ বা আউটকাম প্রকাশ করা হয়নি? দক্ষিণ এশিয়ার ইতিহাস সাক্ষী, যখনই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের আইএসআইয়ের মধ্যে গোপন মেলামেশা বা ইন্টেলিজেন্স কোঅপারেশন বাড়ে, তার একমাত্র এবং মূল টার্গেট হয় ভারত। এই ধরনের ঘটনা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ অতীতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে এই জাতীয় গোয়েন্দা আতাত থেকেই জন্ম নিয়েছিল চট্টগ্রামের প্রখ্যাত 10 ট্রাক অস্ত্র মামলা। অনেকেই হয়তো ভাবতে পারেন, অতীতে কি হয়েছিল তা নিয়ে আজ আলোচনা করার প্রয়োজন কি? কিন্তু ভূরাজনীতিতেও অতীতকেই বলা হয় ভবিষ্যতের পূর্বাভাস। 2004 সালের 2রা এপ্রিল রাতে বাংলাদেশের চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার ঘাটে 10টি ট্রাকে বিপুল পরিমাণ চাইনিজ ওয়েপন খালাস করা হচ্ছিল। সেই অস্ত্রের চালানটি কার জন্য আনা হয়েছিল? তা আনা হয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার জন্য, যাতে ভারতের নর্থ ইস্ট রিজিয়নকে সম্পূর্ণ অস্থিতিশীল করে তোলা যায়। সেখানে কি পরিমাণ মারণাস্ত্র উদ্ধার করা হয়েছিল একবার চোখ বুলিয়ে নিন। প্রায় 4930টি আধুনিক ফায়ার আর্মস, 27,000-এরও বেশি হ্যান্ড গ্রেনেড, 61টিরও বেশি রকেট লঞ্চার এবং শত শত রকেট, 1000-এর বেশি ম্যাগাজিন এবং 10 লাখের বেশি রাউন্ড গোলাবারুদ। বাংলাদেশের আদালত এবং বিচার বিভাগীয় তদন্তে পরবর্তীতে প্রমাণিত হয়, এই মারাত্মক মানবতা বিরোধী কাজের পেছনে যুক্ত ছিলেন তখনকার জামায়াতে ইসলামের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ডিজিএফআই ও এনএসআইয়ের উচ্চপদস্থ কর্তারা। আদালতের বিচারে তাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজ আবার
যখন একই ধরনের সমীকরণ তৈরি হচ্ছে, যখন আদালত ও নির্দিষ্ট কিছু মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে প্রভাব বিস্তার করছে, তখন ডিজিএফআই কর্তাদের এই গোপন পাকিস্তান সফরকে ভারত সরকার কোনোভাবেই হালকাভাবে নিতে পারে না। কারণ ইতিহাসের পুনরাবৃত্তি রুখতে ভারতকে সর্বদা এক কদম এগিয়ে থাকতে হবে। দ্বিতীয় যে বড় উন্নয়ন বা ডেভেলপমেন্ট আমাদের নজরে আসছে তা স্ক্রিনে দেখানো এই আর্টিকেলে স্পষ্ট বোঝা যাচ্ছে। দ্য ডেইলি স্টার পত্রিকার শিরোনামে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমান ইনভাইটস তারেক রহমান টু সৌদি আরবিয়া ফর টক অন স্ট্রেঞ্জার টাইজ। বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভারত সফরে আসার একটি জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু অজানা কারণে তা বাস্তবায়িত হয়নি। ঠিক সেই সময়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রাইম মিনিস্টার মোহাম্মদ বিন সালমান তারেক রহমানকে রিয়াদে দ্বিপাক্ষিক আলোচনার জন্য আমন্ত্রণ জানান। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিহা আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণে চিঠি হস্তান্তর করেছেন। সাধারণ চোখে দেখলে মনে হতে পারে এটি একটি সাধারণ ডিপ্লোম্যাটিক ইনভাইটেশন বা কূটনৈতিক নিমন্ত্রণ, কিন্তু জিওপলিটিক্যাল টাইমিং লক্ষ্য করুন। একদিকে ডিজিএফআইয়ের পাকিস্তান সফর, অন্যদিকে বিএনপির শীর্ষ নেতৃত্বকে সৌদি আরবের আমন্ত্রণ। এই দুটি ঘটনার সময়কাল এত কাছাকাছি যে আন্তর্জাতিক বিশ্লেষকরা এর পেছনে এক গভীর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় অক্ষের গন্ধ পাচ্ছে। বন্ধুরা, এবার আমরা আসছি এই পুরো আলোচনার সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অংশে। আপনারা স্ক্রিনে যে 3 নম্বর আর্টিকেলটি দেখছেন সেটি মনোযোগ দিয়ে দেখুন। এর হেডলাইন হলো দ্য মক্কা প্যাক্ট, ডিকোডিং দ্য নিউ সুন্নি সিকিউরিটি আর্কিটেকচার অ্যান্ড ইটস ফলআউট ফর ইন্ডিয়া। সদ্য প্রাপ্ত আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই 3টি দেশ মিলে সই করেছে ঐতিহাসিক মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট বা মক্কা প্যাক্ট। এটিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনেক সময় সংক্ষেপে ইসলামিক ন্যাটো বলে অভিহিত করছে। এই চুক্তির আসল কথাটি কি? ইউএন সনদ বা ইউএন চার্টারের আর্টিকেল 51-এর ভিত্তিতে এই 3 দেশ ঘোষণা করেছে যে তাদের যে কোনো একটি দেশের ওপর আক্রমণ হলে তা 3 দেশের ওপর আক্রমণ বলে গণ্য হবে। এখানে সৌদি আরবের অর্থবল, তুরস্কের উন্নত ড্রোন ও সামরিক প্রযুক্তি এবং পাকিস্তানের সামরিক ও বিশাল সেনাশক্তিকে একত্রিত করার পরিকল্পনা করা হয়েছে। আর এই জায়গাটিতেই প্রবেশ করেছে তুরস্কের মিডিয়া ও আন্তর্জাতিক লবিস্টরা। তুরস্কের বর্তমান শাসক এরদোয়ান সরকারের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ইয়েনি সাফাকে বেশ কিছু নিবন্ধ প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্ট যুক্তি দিয়ে বলা হয়েছে যে কেন বাংলাদেশকে এই নতুন নিরাপত্তা জোটে অন্তর্ভুক্ত করা উচিত। তুর্কি চিন্তাবিদদের দাবি, বাংলাদেশকে যদি এই মক্কা প্যাক্ট বা ইসলামিক ন্যাটোতে যুক্ত করা যায় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র প্রভাবকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ভারতের বঙ্গোপসাগর অঞ্চলের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজকে দুর্বল করা যাবে। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি সত্যিই এই ফাঁদে পা দেবে? আর যদি বাংলাদেশ এই অক্ষের দিকে ঝুঁকতে চায় তবে ভারত সরকারের প্রতিক্রিয়া কী হওয়া উচিত? আসলে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাবে এখানে বাংলাদেশ একটি বিপজ্জনক খেলায় মেতে ওঠার চেষ্টা করছে। প্রথমত, সৌদি আরব বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত নিয়ে অত্যন্ত চাপে রয়েছে। তারা পাকিস্তান ও তুরস্কের মতো দেশকে নিজেদের নিরাপত্তা দেওয়ার জন্য ভাড়াটে শক্তির মতো ব্যবহার করতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, এই টেবিলে বাংলাদেশ সৌদি আরবকে কী দিতে পারবে? বাংলাদেশ কোনো পারমাণবিক শক্তি নয় বা তাদের কোনো বড় ডিফেন্স ইন্ডাস্ট্রিও নেই। তাই বাংলাদেশকে এই জোটে টানা মানেই হলো সরাসরি ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্য একটি কৌশলগত দাবার গুটি বানানো। তবে সাউথ ব্লকে বসা ভারতের ফরেন পলিসি প্রস্তুতকারক ও কৌশলবিদরা চুপ করে বসে নেই। ভারত সরকার ইতিমধ্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় বার্তা দিচ্ছে, ভারত যদি দেখে বাংলাদেশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ধ্বংসকারী পাকিস্তান আইএসআই অক্ষকে প্রশ্রয় দিচ্ছে, তবে ভারতকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে স্ট্রং অ্যাকশন নিতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে তাদের বাণিজ্য, ট্রানজিট এবং জ্বালানি নিরাপত্তার সিংহভাগ নির্ভর করে ভারতের উপর। সৌদি আরবকেও ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। ভারত সৌদি আরবের অপরিশোধিত তেলের অন্যতম বৃহৎ ক্রেতা এবং তাদের অর্থনৈতিক বিনিয়োগের বড় কেন্দ্র। রিয়াদ যদি ভারত বিরোধী পাকিস্তান তুরস্ক অক্ষের মাধ্যমে বাংলাদেশের মতো প্রতিবেশীকে ভারতের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করে, তবে নয়াদিল্লিকে তার জ্বালানি চুক্তি ও কূটনৈতিক সম্পর্কের হিসাব পুনর্মূল্যায়ন করতে হতে পারে। ভারতের চিকেন স্নেক এবং উত্তর পূর্ব সীমান্তে নজরদারি দ্বিগুণ করা হয়েছে। ভারত কোনোভাবেই 2004 সালের মতো অস্থিতিশীল পরিস্থিতি আবার মেনে নেবে না। বন্ধুরা, আন্তর্জাতিক ভূরাজনীতি বা জিওপলিটিক্স কোনো আবেগের জায়গা নয়,
এটি সম্পূর্ণভাবে শক্তিমত্তা, অর্থনীতি এবং নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। আজকে বাংলাদেশের একাংশ যদি মনে করে যে ভারতের সহায়তায় অর্জিত স্বাধীনতাকে ভুলে গিয়ে তারা আবার সেই পাকিস্তানের কোল ঘেঁষে দাঁড়াবে বা কোনো ছদ্মবেশী ইসলামিক ন্যাটোর অংশ হয়ে ভারতের নিরাপত্তাকে বিপন্ন করবে, তবে তা হবে তাদের নিজেদের জন্যই সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল। ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শান্তির পক্ষে, কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তা বা সভারেনিটি নিয়ে কেউ ছিনিমিনি খেললে ভারত যে তার কূটনৈতিক ও সামরিক স্ক্রু কীভাবে টাইট দিতে পারে তা ইতিহাস ভালো করেই জানে। আপনারা এই বিষয়ে কি মনে করেন? বাংলাদেশের কি উচিত পাকিস্তানের এই ফাঁদে পা দেওয়া, নাকি ভারতের মতো বিশ্বস্ত প্রতিবেশীর সঙ্গে ভারসাম্য বজায় রাখা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।